সেনাপ্রধান যেই বক্তব্যটা দিয়েছেন আমাদের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, মানে সেনাবাহিনীর ভিতরে যেই ঘটনাটা বিডিআরদেরকে নিয়ে ঘটলো, এই ঘটনা বিচার চলাকালীন সময়ে দেয়া যায় না, এটা সবাই বলতে পারে, একেবারে একদম স্পষ্ট। তো সেনাপ্রধান কেন সেই বক্তব্য দিলেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন, বা কেউ যদি প্রশ্ন করে যে সেনাপ্রধানকে কেউ এই কথা বলতে বলে দিয়েছেন, তাহলে তো আমি তাকে আটকায় রাখতে পারবো না। কেউ যদি সন্দেহ করেন এইখানে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় ভারতীয় সেনাপ্রধান আমাদের সেনাবাহিনীর সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছেন, তেমনিভাবে এখনও নিরবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে, সেই জায়গা থেকে তারা যদি পরামর্শ দিয়ে থাকেন, তাই সেই আলোকে বলে থাকেন, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু এতটুকু বলতে পারবো, তদন্ত চলাকালীন সময়ে এই ধরনের বক্তব্য একেবারেই অনুচিত। কিন্তু সেনাপ্রধানের মতো একটা জায়গা থেকে এই কথা বলাটাকে আমরা সন্দেহের চোখে দেখতেই পারি। আসল বিষয়টা কি ঘটেছে এটা আসলে আস্তে আস্তে আমরা দেখতে পারবো। এ কথা স্পষ্ট। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যদি রাজপথে ঠিক ওই সময়টাতে না নামতেন, তাহলে হয়তো আন্দোলনের মোড় ভিন্ন দিকে যাইতে পারত। আপনি যদি ক্রেডিট দেন, কাউকে কম বেশি ক্রেডিট দিতে পারবেন না, সবাই এখানে সমান অংশগ্রহণ করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, তারা নতুন একটি দল তৈরি করতে গিয়ে যেই ছাত্রলীগীয় স্টাইলের ঘটনা ঘটিয়েছেন, সেখানে নারী শিক্ষার্থীরা সহ যেভাবে আহত হয়েছেন এবং তাদেরকে টেনে হিঁচড়ে যেভাবে ওঠানো হয়েছিল, আমরা আসলে খুবই মর্মাহত। এবং এতটাই মর্মাহত যে আমাদের সহযোদ্ধারা ছাত্রলীগকে বিদায় করার পর তাদের সেই কালচারটা রেখে দিবেন, সেটা আশা করা একেবারেই কোনোভাবে যায় না। এবং এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এখানে কোন মধু লুকায় আছে যে এই পদগুলোকে আপনাদেরকে থাকতেই হবে এবং সেই পদগুলোর জন্য মারামারি করতে হবে? আপনারাও কি ছাত্রলীগের মতো টেম্পো স্ট্যান্ড দখল করবেন? মানে ছাত্রলীগ তো টেম্পো স্ট্যান্ড না, এটা অন্য একটা দলের সাথে জড়িত। কিন্তু এই স্ট্যান্ড দখল করে, চাঁদাবাজি করে, রাস্তায় থেকে রিক্সাওয়ালাদের কাছ থেকে টাকা তোলা, ভ্যানওয়ালাদের কাছ থেকে টাকা তোলার মতো কাজ করে আপনারা দল চালাবেন কি না? মানে এখানে এত খেদমত করার জনগণকে খায়েশ আপনাদের কেন হইল? অবশ্যই এখানে বোঝা যায় ক্ষমতায় থেকে পার্টি করতে গেলে তার কিছু মধু থাকে, তার কিছু সুবিধা থাকে, সেই সুবিধাগুলো ভোগ করতে তারা হয়তো চাচ্ছেন। কিন্তু এটা যদি হয় তাহলে এই মারামারি শেষ এখানেই। যেমনিভাবে আশাহত জনগণকে প্রথম অবস্থায় করেছে, পরবর্তীতেও গিয়ে তারা জনগণকে তেমন কিছু দিতে পারবে বলে আশা করি না। এবং ওনারা যে আলাপগুলো দিচ্ছিলেন, দায় দরদের রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, তার প্রমাণ কি এটা? শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানে সরকারি ইউনিভার্সিটি যেগুলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো, সেখান থেকে নেতৃত্ব আসবে এবং তারাই নেতৃত্ব দেবে, বাকিরা তাদেরকে মানতে বাধ্য থাকিবে। এটা ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করার যেই প্রচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আমরা ডাবিয়ান, আমরা চবিয়ান, আমরা জাবিয়ান, এটা আছে, এটা আসলে দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা কেন্দ্রিক হয়ে যাওয়া এবং এই ধরনের কোরআন নিয়ে আলাপ আলোচনা করা এবং সত্যিকার অর্থে মেধার সঠিক মূল্যায়ন এবং মেধাবীরা বাংলাদেশে যে আগায় আসবে তার সঠিক ব্যবস্থা না থাকার কারণে কোনো একটা কোরআন বা গোষ্ঠী এই ধরনের সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে থাকে, যার কারণে এগুলো মেনটেন করতে হয়। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে সবচেয়ে ফ্যাসিবাদী স্টাইলে থাকা সরকারটিকে বাংলাদেশের তৃণমূল থেকে যে ছাত্র জনতা ছিল তারা বিদায় করে দিয়েছে, নেতৃত্ব স্থানে তাদের মেনেছে, যখন প্রয়োজন হয় নাই তখন তারা বলেছে তুমি কি আমি কে সমন্বয়, তাদেরকে গণেও নাই। এখনও যদি তারা গণবিরোধী সিদ্ধান্ত এবং জনগণের বিপক্ষে যায়, কোনো ব্রাহ্মণ্যবাদ কায়েম করতে চায়, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিয়ে একটা দল গঠন করা, সেটা ওই ঢাবিয়ানদের মধ্যেই থাকবে। ঢাকার যেই বাউন্ডারি তারা দিয়েছে যে এই রাস্তা থেকে হাঁটতে পারবে না, দোয়েল চত্বর থেকে শাহবাগ পর্যন্ত আসতে পারবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি, ওর মধ্যে আবদ্ধ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দল যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে যায়, বলবে এটা ঢাবির সংগঠন, তোমরা এখানে আসছো কেন? স্বাভাবিক ব্যাপার। তারা কোনো সময় এই কাজ করতে পারবে না যে অভ্যুত্থানে যেই ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই রক্তকে কক্ষিগত করে ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠীর স্বার্থ অন্বেষণ করতে, এটা স্পষ্ট একেবারে।